বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। রাফিনকে দেখবে সম্ভব না, কারণ সে আমার থেকে দ্রুত মাইন্ড গেমার। রাজ মনে মনে ভাবে, ফরহাদ তো কখনো রাফিনকে দেখেনি, তাহলে কিভাবে তাকে ধরবে? এটা ভেবেই রাজ হাসে। মেহেরাবের প্রশ্নের কি জবাব দিবে জানা নেই ফরহাদের, কারণ ফরহাদ কখনো রাফিনকে দেখেনি। ফরহাদের কোনো বিশেষ জরুরি দরকার থাকলে রাফসান তা সমাধান করে দিত, কিন্তু ফরহাদ কখনো রাফিনদের অভয় দেখেনি। ফরহাদ মুখটাকে ছোট করে উত্তর দেয়, আমি রাফিনকে কখনো দেখিনি। সে কেমন, কি তার উদ্দেশ্য, আমি তা কখনো অনুভব করিনি। রাজ কথাটা শুনে মুচকি হাসে। মেহেরাবও কিছু একটা ভেবে মুচকি হাসে, যে হাসিতে আছে রহস্যে ভরা। মেহেরাব বলে, মাফিয়ার মস্তানি শহরে এক ভাইকে বাঁচাতে আরেক ভাইকে তো আসতেই হবে। রাফসানকে বাঁচাতে রাফিন আসবেই। খেলবো আবার রাফিনের সাথে মাইন্ড গেম, দেখাবো মস্তানির শহরে আমার রাজ আর সময় নষ্ট করতে চায় না, তাই উঠে দাঁড়িয়ে মেহেরাবের কাছ থেকে পিস্তলটা নিয়ে রিমির মাথায় ধরে, যেন ট্রিগারটা চাপ দিলেই গরম বুলেটে রিমির মাথাটা ভেদ করে বুলেটটা বের হয়ে যাবে। রিমি ভাবতেও পারেনি রাজ তার সাথে এমন কিছু করবে। রিমি এখন বুঝতে পারছে সে একটা ভুল মানুষকে ভালোবেসেছে। আজ বুঝতে পেরেছে কেন রাজ তাকে ছাদে দাঁড়িয়ে রহস্যময় কথাগুলো বলতো। রিমি ভয় পেয়ে যায় রাজের এমন অবাক করা কাণ্ডে। ফরহাদ বসা থেকে উঠে দাঁড়ায়, কিন্তু মেহেরাব নিজের জায়গায় স্থির হয়ে বসে আছে। সামনে যে এত কিছু হয়ে গেছে সেদিকে যেন তার কোনো খেয়াল নেই। রাজ মুচকি হাসি দিয়ে রিমিকে বলে, রিমি, আমি জানতাম আমার সাথে এমন কিছু একটা হবে, তাই তোমাকে রিজেক্ট করে দিতাম। আজ যদি তোমাকে ভালোবাসতাম তাহলে তোমার মাথায় পিস্তল ধরে এখান থেকে বেরিয়ে যেতে পারতাম না। রিমি, মাস্তানির শহরটা পুরো কালো। আমাদের জীবনে কোনো নিশ্চয়তা নেই, আর যারা রাফিয়ান তাদের কোনো পিছুটান থাকতে নেই। কোনো রাফিয়ানদের যদি দুর্বল পয়েন্ট থাকে তাহলে তার মাইন্ড গেম খেলার চাপটা একটু বেশিই থাকে। রিমি রাজের কাণ্ড দেখে সামান্য ভয় পায়, আর তার কথা শুনে রেগে বলতে থাকে, কি মনে করেছো? হ্যাঁ, আমি খেলার পুতুল? আমাকে নিয়ে তোমরা পুতুল খেলবে? রাজ, এই মুহূর্তে তুমি আমাকে ছেড়ে দাও, নয়তো এখানে কি হবে তা আমি নিজেও জানি না। বলে রিমি রাজের থেকে ছুটে দৌড়ে রুমের দিকে চলে আসে। রাস্তার ডান পাটা দিয়ে সোফায় জোর একটা লাথি দেয়। মেহেরাব বসা থেকে উঠে দাঁড়ায় রাজের সামনে, যে হাসতে হাসতেই বলে, রাজ, তোকে এখন যেতে হবে আমার সাথে। রাজ হাসতে হাসতে বলে, আমি যাব না। আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এখানে তোদের দুটোকে মেরে চলে যাব। কথাটা বলেই রাজের হাতে থাকা পিস্তলটা মেহেরাবের দিকে তাক করে। মেহেরাব উচ্চস্বরে হাসতে থাকে। রাজ রেগে পিস্তলের ট্রিগারে চাপ দেয়, কিন্তু কোনো বুলেট বের হয় না। পরপর 3টা চাপ দেয়, কিন্তু কোনো বুলেট বের হয় না। মেহেরাব আবারও হাসতে হাসতে বলে, ভুল করলি রাজ, তুই তোর সাথে হালকা মাইন্ড গেম খেললাম। পাঞ্জাবির পকেট থেকে 5টা বুলেট বের করে রাজের সামনে ঝাঁকাতে থাকে। রাজ এটা সহ্য করতে না পেরে মেহেরাবের পাঞ্জাবির কলার ধরতে যাবে, এমন সময় একটা গুলি করার শব্দ হয়। পেছন থেকে ফরহাদ গুলিটা করে। বুলেটটা যে রাজের বাম পায়ে লাগে। রাজ ফ্লোরে লুটিয়ে পড়ে চিৎকার দিয়ে বলে, ফরহাদ, তুই কাজটা ঠিক করলি না। আমি জানি তোরা আমাকে এখন মারবি না, কিন্তু বলছি আমাকে মেরে ফেল, নয়তো আমি বেঁচে গেলে বেইমানির শাস্তি তোকে পেতেই হবে। সেটা কিন্তু হবে। রাজ আর কথাই বলতে পারে না। এর আগেই মেহেরাব ছোট টি টেবিলটা দিয়ে রাজের মাথায় বাড়ি মারে। রাজের মাথা দিয়ে অঝরে রক্ত পড়তে থাকে। তার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। এত বুঝি মৃত্যু তাকে গ্রাস করে ফেলেছে। শেষবারের মতো শুনতে পাই মেহেরাব আর ফরহাদের উচ্চস্বরে হাসির শব্দ। কিছু ছেলে রাজের কাছে হেঁটে আসছে, আর 5 দিন পর জান্নাতকে আবার ভার্সিটিতে দেখা গেছে, কিন্তু আজ সে আর আগের মতো আসেনি। মডার্ন বোরখা, নতুন হেজাব দেখেই আগের থেকে পরিবর্তন মনে হচ্ছে।
জান্নাত ভার্সিটিতে এসে আম গাছের দিকে তাকায়, যেখানে রাফি প্রতিদিন বসে থাকে। জান্নাত চেয়ে দেখে রাফির সাথে কিছু বখাটে ছেলেরা ঝামেলা করছে। জান্নাত সেদিকে এগিয়ে যায়। ভাই আমাকে ছেড়ে দিন, আমার কাছে কিচ্ছু নেই, প্লিজ আমাকে মারবেন না। বখাটের ছেলেগুলো ধারালো ছুরি দিয়ে রাফিকে ভয় দেখাচ্ছে। রাফি চায় না ভার্সিটিতে কোনো ঝামেলা হোক, তাই সে ছেলেগুলোকে বলছে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ছেলেগুলো রাফির কথা না শুনে তার সাথে জোরাজুরি করতে থাকে। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় জান্নাত। রাফি যেন জান্নাতকে একটু ভরসা পেল। জান্নাত ভালো করে ছেলেগুলোকে বলে, ভাইয়ারা, আপনারা সবাই ওর সাথে এমন করছেন কেন? কি করেছে সে? ছেলেগুলোর মধ্য থেকে মামুন নামের ছেলেটা বলে, তোকে কেন বলবো কে তুই, এখানে কি করছিস? পাশ থেকে আরেকটা ছেলে বলে, এই মামুন, তুই চুপ থাক। দেখছিস এর ফিগারটা কি? চল আজ ওকে দিয়েই আমাদের খাট গরম করাই। কথাটা বলেই সবাই মিলে হাসতে থাকে আর জান্নাতের সাথে বাজে ব্যবহার করছে। জান্নাত এগুলো সহ্য করতে না পেরে একটা ছেলেকে কষে চড় মারে। ব্যাগ থেকে একটা পিস্তল বের করে। সবাই পিস্তল দেখে ভয় পেয়ে চলে যায়। রাফি অবাক হয়ে যায় জান্নাতের মতো সাধারণ একটা মেয়ের কাছে পিস্তল দেখে, তাই সে জান্নাতকে প্রশ্ন করে ফেলে, আচ্ছা, আপনার কাছে এই পিস্তল আসলো কোথা থেকে? জান্নাত ছোট করে একটা মুচকি হাসি দিয়ে রাফিকে বলে, রাফি, চলো বসে শান্তিতে কথা বলি। রাফি আর জান্নাত গাছের নিচে বসে পড়ে। জান্নাতই প্রথম বলা শুরু করে, রাফি, তুমি আমাকে কি একটা সাধারণ মেয়ে মনে করেছিলে? এটা আবার কেমন প্রশ্ন? আমি তো আপনাকে সবসময় একজন সাধারণ মেয়ের মতো দেখে এসেছি, এখানে আবার অসাধারণতার কি আছে সেটাই তো বুঝতে পারছি না। রাফির উত্তর শুনে জান্নাত একটু হাসি দিয়ে বলে, আসলে রাফি, আমি একজন সিবিআই এর সদস্য। আমার স্বপ্ন ছিল বড় হয়ে দেশের জন্য কিছু করব, তাই পড়াশোনা করার পাশাপাশি সিবিআই এ জয়েন হই। আর সিলেট থেকে এখানে আসি একটা বড় আসামিকে ধরার জন্য, তাই পরিচয় গোপন রেখে এই ভার্সিটিতে ভর্তি হই। রাফি জান্নাতের কথা শুনে একটু ভয় পেয়ে যায় আর জান্নাতের কাছ থেকে দূরে যেয়ে বসে। জান্নাতকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনি এমন একটা গোপন কথা আমাকে কেন বললেন? জান্নাত স্মিত হেসে বলে, রাফি, তুমি কি জানো তুমি কতটা বোকা আর ইনোসেন্ট? আর আমি তোমাকে কথাটা বলছি কারণ তোমার উপর আমার একটা বিশ্বাস আছে যে তুমি এই কথাটা কাউকে বলবে না। জান্নাতের কথা শুনে রাফি একটা রহস্যময় মুচকি হাসি দিয়ে বলে, জানেন, জান্নাত এই ছোট্ট পৃথিবীতে কাউকে বিশ্বাস করা ঠিক না। আপনি যাকে মন দিয়ে এক আস্থায় বিশ্বাস করবেন, দেখা গেছে সেই আপনার সাথে বেইমানি করে চলে গেল। আমি সেটা জানি, তবে তুমি যে আমার সাথে বেইমানি করবে না সেটা আমি জানি। রাফি কিছু বলে না, মাথাটা উঁচু করে বসে থাকে। দুজনের মধ্যেই নীরবতা বিরাজ করছে, নিঃশ্বাস ত্যাগ করার শব্দ পর্যন্ত। জান্নাত নীরবতা ভেঙেই বলে ফেলে, রাফি, আমরা কি ফ্রেন্ড হতে পারি? রাফি বসা থেকে উঠে দাঁড়ায় আর উত্তেজিত কণ্ঠেই বলে, দেখুন জান্নাত, আমি আপনার মতো সবাইকে বিশ্বাস করতে পারি না। আমার লাইফ আর আপনার লাইফটা ব্যতিক্রম। জান্নাত প্রশ্ন করে, মানে বুঝিনি, আমার লাইফ আর তোমার লাইফ পার্থক্য কি? যেমন ধরেন চোর পুলিশের মতো। কথাটা বলেই রাফি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত সেখান থেকে চলে আসে। জান্নাত অবাক হয়ে যায়, দুবার একটা ছেলে তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। রাগে তার অবস্থা খারাপ, আর রাফি তাকে কোনো এক রহস্যময় কথা বলে চলে গেল। ভাবতে থাকে জান্নাত, আফু, আপনি এত রাতে আমার রুমে কি করছেন? কথাটা বলেই রাফি উত্তরের অপেক্ষায় চেয়ে থাকে নুসরাতের দিকে। নুসরাত আজ অনেক কিছু জানার জন্য রাফির কাছে আসে, কিন্তু এসে দেখে রাফি রুমে নেই, তাই সে নিজেই রুমে ঢুকে রাফির জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর রাফি রুমে প্রবেশ করলে নুসরাতকে দেখে কথাটা বলে। রাফির কথা শুনে নুসরাত কথাটা বলে। নুসরাত অবাক হলো না। নুসরাত মুচকি হেসে বলে, আমাকে আপু বলা লাগবে না। আর এখন রাত কোথায়? তোর জন্য তো এটাই সকালই। রাফি একটু অবাক হয়ে বলে, আপনি আমার বড়, আবার বড় লোক বাবার একমাত্র মেয়ে। আপনাকে আপু না বললে আর কি বলবো? আমার জন্য এখন সকাল হতে যাবে কেন? আপনার জন্য রাত, যা আমার জন্য তো একই। সবচেয়ে বড় কথা হলো আপনি বন্ধ রুমে ঢুকলেন কি করে?
নুসরাত রাফির মুখের সামনে চাবির ছড়াটা ঝাঁকাতে ঝাঁকাতেই বলে, রাফি, আমার মনে হয় আমি তোর থেকে বেশি ধনী হব। এই চাবিটা দেখছিস? এটা দিয়ে রুমে ঢুকছি। তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। রাফি বলে। জি আপু, বলেন কি গুরুত্বপূর্ণ কথা? নুসরাত বিছানার ওপর থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায় আর একটা সিগারেট রাফির দিকে ঢিল দেয়। রাফি সিগারেটটা চেপে ঠোঁটে চাপে আর আশপাশে চেয়ারটা টেনে বসে পড়ে। নুসরাত হেসেই বলে, তাহলে রাফি, কি অবস্থা তোর? রাফি চমকে উঠে কথাটা শুনে আমতা আমতা করেই বলে, আপু রাফিনকে? নুসরাত ধোঁয়াগুলো ওপরের দিকে ছেড়ে বলে, আমি জানি তুই রাফি না, রাফিন, যে কিনা রাফিয়ান শহরের মাইন্ড ক্রেমার। কথাটা বলেই নুসরাত বিছানার পাশ থেকে ব্যাগটা বের করে রাফির সামনে রাখে। রাফি কি বলবে বুঝতে পারছে না। সে তার মাথাটা ঠান্ডা করে নুসরাতকে বলে, আপু আমি রাফিন হতে যাব কেন? আমি তো রাফি, আর আপনি আমার ব্যাগ ধরছেন কেন? রাফিন, আমি সব জেনে গেছি। আবার তোর ব্যাগ তো আমি আগেই চেক করেছি। হঠাৎ ভার্সিটিতে দ্বিতীয় বর্ষে খ্যাত গরিব একটা ছেলে ভর্তি হয়, আর যার রেজাল্ট খুবই খারাপ। আর ভার্সিটির ডিফি রাকিব ভাই তাকে দেখে ভয় দৃষ্টিতে তাকা। ওই দিন সজীব যখন তোকে র্যাগ দেয় তখন কেউ কিছু বলল না, কিন্তু পুলিশ অফিসার তোকে বাঁচিয়ে নিল। তুই সেটা দেখে মুচকি হেসেছিলি। পরের দিন সকালে সজীবের লাশ উদ্ধার করে পুলিশ, কিন্তু 3 দিন ধরে তোকে আর দেখা যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ওই দিন রাতে জঙ্গলে ছেলেগুলোকে মারার সময় আমি গাছের আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখেছিলাম। তো মিস্টার রাফিন, তুই এখন যতই না করিস বা নাটক করিস, এখন আর লাভ হবে না, কারণ তুই ধরা পড়ে গেছিস। কথাটা বলে জোরে সিগারেটে একটা টান দেয় নুসরাত। রাফি সময় নষ্ট করতে চায় না, তাই পেছন থেকে গানটা বের করে নুসরাতের মাথার দিকে তাক করে সিগারেটটা টান দেয়। ট্রিগারের চাপ দেবে, কিন্তু তা আর পারে না। এর আগেই নুসরাত চোখের পলকে রাফির হাত থেকে গানটা নিয়ে রাফির কপাল বরাবর তাক করে। রাফির কেবল মুখটা হা হয়ে যায়। এমন ভাবে তার হাত থেকে গানটা নিবে ভাবতে পারেনি রাফি। নুসরাতের মোবাইলে একটা মেসেজ আসে। বিছানার ওপর থেকে মোবাইলটা নিয়ে মেসেজটা পড়তে থাকে। মেসেজটা পড়া শেষ হলে নুসরাত জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, আমি মাইন্ড গেম খেলতে ভালোবাসি না, তবে যারা মাইন্ড গেম খেলে তাদের খুঁজে বের করা আমার কাজ। তোকে একটা সুযোগ দিলাম, দ্বিতীয়বার সুযোগটা নাও পেতে পারিস। নুসরাত বাইরে চলে যাবে এমন সময় রাফি হাসতে হাসতে বলে, রাফিনকে সুযোগ দেওয়ার মতো কেউ এখনো জন্ম নেয়নি। এখন তোর সাথে একটা ছোট্ট মাইন্ড গেম খেললাম, জানিস সেটা কেমন? কথাটা বলে বিছানার ওপর থেকে গানটা নিয়ে গুলি করে, কিন্তু কোনো বুলেট বের হয় না। আবারও 3টা গুলি করে, কিন্তু সবগুলো গুলি মিস ফায়ার হয়। নুসরাত বুঝতে পারছে না কেন পিস্তল থেকে বুলেট বের হলো না। রাফি মুচকি হেসেই বলে, অবাক হচ্ছিস তাই তো? কেন বুলেট বের হয়নি? তার কারণ এই পিস্তলে কোনো বুলেট ছিল না। এটাই আমার মাইন্ড গেম, আর না শিখে ওস্তাদি করিও না। নুসরাত রাফির মাস্টার মাইন্ড গেম দেখে অবাক হয়ে যায়। নুসরাত রাফিকে বলে, রাফসানকে বাঁচাতে চলে যা। কথাটা বলে দাঁড়ায় না আর চলে যায় নুসরাত। রাফি পেছনে দাঁড়িয়ে ভাবতে থাকে কি বলে গেল নুসরাত। রাফি পকেট থেকে মোবাইল ফোনটা বের করে কাকে যেন কল দেয়, কিন্তু ওই পাশের মোবাইলটা বন্ধ দেখাচ্ছে। রাফি অস্থির হয়ে যায়। ভাইয়া তুমি এখানে এসো না, মেরে ফেলবে তোমাকে। রাফসান ভাইয়াকে তুলে নিয়ে গেছে। রাফি উত্তেজিত হয়ে সাকিবকে ফোন দেয়। 3বার রিং হওয়ার পর সাকিব ফোন ধরে কান্না করে কথাগুলো বলতে থাকে। রাফির বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে, হালকা ভয়ের আভাস পাচ্ছে সে হয়তো আজই শেষ হতে যাচ্ছে মাস্টার মাইন্ড গেমের গুটির তালিকা। রাফি আনাফ সাহেবের বাসা থেকে বেরিয়ে পড়ে সাকিবদের উদ্দেশ্যে। প্রতিদিনের মতো আজও রাফিনদের জন্য একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। রাফি দেরি করতে চায় না, গাড়ির ভেতর বসে পড়ে। গন্তব্য এখন সাকিবদের কাছে। রাতের হালকা চাঁদের আলোয় বোঝা যাচ্ছে সামনে কিছু লোক রাস্তায় শুয়ে আছে। রাফি গাড়ি থেকে নেমে গানটা হাতে নিয়ে সামনে এগিয়ে যায়।
যে এমন দৃশ্য দেখার জন্য সে প্রস্তুত ছিল না। আজমিরকে কেউ গুলি করে মেরে দিয়েছে। ওসমানের শরীর থেকে মাথাটা আলাদা করা। রফিকের বুকের মধ্যে কেউ ছুরি দিয়ে অনেকগুলো আঘাত করেছে। সাকিবকে হাতে পায়ে গুলি করা হয়েছে। রাফি সাকিবকে ধরে ঝাঁকাতে থাকে। সাকিব রক্তমাখা মুখ দিয়ে হালকা করে ছোট্ট একটা হাসি দিয়ে বলে, ভাইয়া, তোমাদের সাথে অনেক দিন কাজ করছি, আমাদের অনেক স্নেহ করছো, কিন্তু আমরা রাফসান ভাইয়াকে বাঁচাতে পারলাম না। তুমি চলে যাও শহর থেকে, ওরা সবাই তোমাকে মেরে দিবে, চলে যাও। রাফি জোরে চিৎকার করে বলে, সাকিব, কিছু হবে না তোর, আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। বলেই সাকিবকে পাজা কোলে ওঠাতে যাবে। তখনই কোথা থেকে যেন একটা স্নাইপারের বুলেট এসে সাকিবের শরীরে লাগে। সাকিব জোরে চিৎকার দিয়ে বলে, ভাইয়া, কোনো বেঈমানকে বাঁচতে দিবে না। সাকিব আর কিছু বলতে পারে না। রাফির কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়। রাফি জোরে চিৎকার দিয়ে কান্না করে দেয়, কারণ রাফি আর রাফসান সবাইকে ছোট ভাইয়ের মতো স্নেহ করত। কিন্তু আজ এমন একটা দিন দেখতে হবে ভাবতেই পারছে না রাফি। অঝরে কান্না করতে থাকে। রাফির চোখ যায় দূরে পড়ে থাকা কাগজের টুকরার দিকে। বসা থেকে উঠে কাগজটা হাতে নেয়। পাশে আবার একটা ভয়ঙ্কর ট্যাটু আঁকা, যার ব্যাখ্যা রাফির ভালো করেই জানা। মাইন্ড গেম খেলতে ভালোবাসি আমি, আবার খেলাতেও ভালোবাসি। হবে আজ গেম, বেঁচে থাকবে আসল মাফিয়া, যার অস্তিত্ব ছড়িয়ে যাবে সবখানে। কাগজে রহস্যময় কথা পড়ে রাফি ভাবতে থাকে কে লিখলো কথাগুলো। কাগজের পেছনের দিকে একটা ঠিকানা দেওয়া আছে। রাফি রওনা দেয় ঠিকানার উদ্দেশ্যে। পূর্ণিমার আলো ছড়িয়ে পড়েছে চারপাশে। হিমেল হাওয়ার গতিবেগ পরিবর্তন হচ্ছে। চাঁদের আলো রাজের জ্ঞান ফিরে নিজেকে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আবিষ্কার করে সে। চোখ জোড়া দিয়ে চারদিকের পরিবেশটা দেখছে রাজ। আশেপাশে কিছু গাছপালা আছে, মধ্যে খোলা মাঠ। চাঁদের আলোয় জায়গাটা অনেকটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে। কিছু ছেলে হাতে AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে। দূরে বসে আছে কিছু পরিচিত মুখ। রাজের চোখের সামনে সকলের দৃশ্যটা ভেসে ওঠে। পেছন থেকে কেউ শক্ত কিছু দিয়ে বাড়ি দেওয়ার কারণে রাজ অজ্ঞান হয়ে যায়। এরপর কি হয়েছিল জানা নেই রাজের। রাজের জ্ঞান ফিরেছে দেখে একটা ছেলে সামনে বসে থাকা কালো পাঞ্জাবি পরা আগন্তুককে ডাক দেয়। আগন্তুকটা পেছন থেকে ডাক শুনে সেদিকে তাকায়। আগন্তুকটাকে দেখে রাজের মুখ থেকে একটা শব্দ বেরিয়ে আসে, সালমান। রাজ যেন এটা বিশ্বাসই করতে পারছে না সালমান তার সাথে এমন করবে। রাজের কাছে মনে হচ্ছে সে শুধু মাইন্ড গেম খেলেছে, নিজের কাছে কেমন যেন হিংস্রতা আর ভয় কাজ করছে। শুধু শত্রুর সামনে তা প্রকাশ করা যাবে না। তাই রাজ দাঁতে দাঁত চেপে বলতে থাকে, সালমান, আমাকে এখানে ধরে আনার মানে কি? তুই জানিস না আমার এগুলো পছন্দ না। সালমান পেছন থেকে চেয়ারটা টেনে পায়ের ওপর পা তুলে বসে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালায় আর এক মনে টানতে থাকে। দুজন দুজনের অনেক পরিচিত মাস্তানি শহরের দুই সিংহ সামনাসামনি বসে আছে। কারো পরিচয় এই শহরের পুলিশ অফিসার রাজ হিসেবে, আবার আরেকজনের পরিচয় শহরের বড় সন্ত্রাস সালমান ভাই হিসেবে। সালমান হাসতে হাসতে এই বলে, মাফিয়া কিং, রাফিয়ান সিটির কিং, মাস্টার মাইন্ড গেমার রাফসান ভাই এখন বাধা রক্তাক্ত শরীর নিয়ে আমার সামনে বসে আছে। ভাবা যায় বিষয়টা যেখানে কিনা রাফসান ভাই নিজের ভাগ্যটা নিজেই লেখে, কিন্তু আফসোসের বিষয় হলো নিজের মাইন্ড গেমে নিজে ফেসে গেল রাফসান ভাই। কথাটা বলেই হাসতে থাকে সালমান। সালমানের কথা শুনে রাজ মুচকি হাসে, কিন্তু হাসিটা প্রকাশ করে না। সালমানকে উদ্দেশ্য করেই বলে, সালমান, তুই হয়তো জানিস আমি কেমন মাইন্ড গেমার। আমাকে ব্যাকআপ দেওয়ার জন্য আমার পিছনে একটা ব্যাড ম্যান আছে, কিন্তু তোর কিছু ছেলে আর কিছু অস্ত্র নিয়ে রাফসানের সাথে এসেছিল যুদ্ধ করতে। সে আসবে আর আমাকে এখান থেকে নিয়ে যাবে। সালমান, আগের বার তোকে দ্বিতীয়বার সুযোগ দেওয়াটা আমার বড় ভুল ছিল, কিন্তু আমি এবার আর কোনো ভুল করতে চাই না। রাজের কথা শুনে বাঁকা হাসে সালমান। রাফিন মাস্তানি শহরের টপ মাস্টার মাইন্ড গেমার, যার মাইন্ড গেম দিয়ে রাফিয়ান জগতের সমস্ত গুটি সাজানো হয়। রাফসানের ভাই,
কিন্তু রাফসানকে অনেকে দেখে থাকলেও রাফিনকে খুবই কম দেখা যায়, যার আভাস পাওয়া যায় ঝড়ের বেগে। রাতের আধারে এসেই রাতের আধারে মিলিয়ে যায়। মাস্তানিটাও যেন কম জানে না। সালমান রাফিনকে নিয়ে কিছুটা চিন্তিত, কিন্তু রাজকে তা বুঝতে দেওয়া যাবে না, তাই সে বলে, রাফিন আসলে আমি ভেবেছিলাম রাফিন হয়তো বড় মাইন্ড গেমার, কিন্তু আসলে সে কোনো মাইন্ড গেমারই না। ভুল ভুল আর অন্ধবিশ্বাস করাটা জীবনের কোনো একটা সময় বড় সমস্যায় ফেলতে পারে। ঠিক তেমনি রাফিনকে একটা গলক ধাঁধার মধ্যে ফেলে দিয়েছি, যা থেকে চাইলেও সে বেরিয়ে আসতে পারবে না। বিমেনিটা ভালোবাসার মানুষের সাথে করলে জমে না, কিন্তু মাস্তানির শহরে করলে সবচেয়ে বেশি মজা পাওয়া যায়। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।